কেরানীগঞ্জের জিঞ্জিরায় রূপালী ব্যাংকে জিম্মির ঘটনার অবসান, যৌথ বাহিনীর কাছে 3 ডাকাতের আত্মসমর্পণ, 3টি অস্ত্র উদ্ধার, অক্ষত ভল্ট। দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ করতে দরকার জনসমর্থিত সরকার, বললেন তারেক রহমান। নির্বাচনের সময় নিয়ে অস্পষ্টতায় হতাশ বিএনপি। শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট, বলকের স্বীকারোক্তি। 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের তদন্ত শেষের নির্দেশ। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। যশোরের শার্শা সীমান্তে 3 যুবকের মরদেহ উদ্ধার, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিজিবি পুলিশ। ভারতের পার্লামেন্ট চত্বরে তুলকালাম, কংগ্রেস ও বিজেপির হাতাহাতি। 2 সংসদ সদস্য আইসিইউতে, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা। এবং কাল টি-20তে হোয়াইট ওয়াশের মিশনে বাংলাদেশ, বছর শেষ ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে চায় টাইগাররা, এড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। কেরানীগঞ্জে ডাকাতি ও জিম্মি ঘটনার অবসান, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর 5 ঘন্টার চেষ্টায় আত্মসমর্পণ করে 3 ডাকাত, জব্দ হয় আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংক শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। নাফিয়া ফারজানা রিপোর্ট। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে একদল ডাকাত ঢোকে। ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। সন্ধ্যায় নানা নাটকীয়তার পর 3 ডাকাত আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 2টার সময় খবর পাইলাম, আমরা দৌড় করে আসলাম। ব্যাংকের ভিতরে ঢুকছে 3 জন, 15 লাখ টাকা আর ব্যাগের মধ্যে দাবি করছে, ব্যাগের মধ্যে বইরা রাখছে। আর বাইরে দিয়া ওই এক অফিসার রিং দিছে বাইরে ওই দোকানে, যে আমাকে ডাকাইতে এসে আপনারাই করেন। ওর দোকানের এক তালাই না, মেন গেটের মধ্যে তালাটা মারছে। এই তালাটা না মারলে এরা বাইরে যেত। ম্যানেজার স্যার বাইরে ছিল, ভিতরে স্টাফ ছিল আর 2 জন আনসার সদস্য ছিল। সেকেন্ড ম্যানেজার ছিল ভিতরে। এর ভিতরে এই কাহিনী, তারপরে পুলিশ প্রশাসন আসলো, পরে সেনাবাহিনী আসার পরে তাদের কার্যক্রম চালায়। সন্ধ্যা 5:30টার দিকে ডাকাতের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 9 জন আটকানো ছিল, এটা আমরা জানি। তো তারপরে গেট আটকায় রাখার পরে এতক্ষণ পুলিশ প্রশাসন তাদের কর্মকর্ম করে এখন ডাকাত সারেন্ডার করলো। আটকে পড়া কর্মকর্তাদের কোনো ক্ষতি হয়নি, টাকা লোপাটো হয়নি বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। অক্ষত আছে ভোল্ট। নাফিয়া ফারজানা, দেশ টিভি। জনসমর্থিত সরকার থাকলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রামে একমাত্র বিএনপি নেতৃত্ব দিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা একযোগে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা সহ নানা ইস্যুতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংসদে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের। আমরা যেমন বলেছি, একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে অতীতে বিএনপি ভালো কাজ করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনাও দেন তিনি। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে
মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় নাই। ভেতরে বাইরে সব জায়গায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষায় জনসমর্থিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। জনগণের অধিকার নিশ্চিতের যেই বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দাঁড়াতে হয়েছে, সেই বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন কাজ, কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনের এখতিয়ার নির্বাচিত সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চায় জনগণ। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। 18 ডিসেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করার কথা জানান তিনি। উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী উল্লেখ করে মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট সময়সীমা না থাকা হতাশাজনক। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে কিউ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয় যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে। এ সময় সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে দলের অবস্থানও জানান তিনি। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 এবং কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোন রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিক হবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। আওয়ামী লীগের 3টি নির্বাচনকেই বিএনপি অবৈধ মনে করে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কেউ আদালতে গেলে সেখানেই সিদ্ধান্ত পাওয়া যাবে। এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে, তখন আদালত এটা বুঝতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে তাদের বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত শেষ করতে 2 মাসের সময় চায় প্রসিকিউশন। সেই সঙ্গে মামুন সহ 3 কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন করে তারা। চিফ প্রসিকিউটর জানান, শুনানি শেষে আবেদন মঞ্জুর করে 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন জুলাই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। জিয়াউল হাসানের আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, বিচার কার্যক্রমকে বিতর্কিত করতে ট্রাইব্যুনালের ইখতিয়ার নিয়ে এমন প্রশ্ন তোলা হয়েছে। একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, এই মামলার বিচার করার ক্ষমতা নাই। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান। সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধনের প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, জানান অনু বিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এদিকে কমিশনে চালানো অভিযানে এনআইডি সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। 2 দালালকে আটকও করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ভুল জাতীয় পরিচয়পত্র নিয়ে নানান ধরনের ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এনআইডি সংশোধনে বছরের পর বছর অফিস ঘুরে সমাধান পাননি ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা সহজ করতে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আসেন দুদকের একটি প্রতিনিধি দল। এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনযোগ্য লাখ লাখ এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছে দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা কর্মচারীরা। আগামী 3 মাসের মধ্যে এ সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। বলেন, ঘুষ লেনদেনের বিষয়ে কমিশনের কেউ জড়িত প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। আর দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। এই এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে দুদক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। যশোর বেনাপোল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 3 বাংলাদেশি যুবকের মরদেহ। ভোরে 2 জনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বজনরা বাড়ি নিলে মারা যান তিনি। চোরাকারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বিজিবি। সহকর্মী সালাউদ্দিন সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। যশোরের শার্শা উপজেলার 5 ভুলট ও পটুখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে একদিনে উদ্ধার করা হয়েছে 3 বাংলাদেশি যুবকের মরদেহ।
বুধবার 5 ভুলট সীমান্তে অস্ত্রের আঘাত ও পিটুনিতে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সাকিবুর রহমান নামের ওই যুবক ছিলেন চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। এর আগে সকালে ইছামতি নদীর তীর থেকে উদ্ধার করা হয় শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের জাহাঙ্গীর এবং দিঘিরপাড় গ্রামের শাহাবুর আলীর মরদেহ। পুলিশ জানায় সকালে 5 ভুলট এলাকায় 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ এসে বিজিবির উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানায় জাহাঙ্গীর আগের দিন রাতে চোরাচালানের জন্য ভারত সীমান্তে যান। তাদের ধারণা সে আটকের পর মারধর করে ফেলে রাখে বিএসএফ। আমার বোনাই গতকালকে ইন্ডিয়ায় যাচ্ছিল, ইন্ডিয়ায় যাওয়ার পথে কে বা কারা পিটিয়ে মেরে রেখেছে। আমরা পরে সকালবেলা সংবাদ পাই, সংবাদ পাওয়ার মাধ্যমে শাসা থানার ডিউটি অফিসারদের নিয়ে এই লাশ উদ্ধার করা হয়েছে। আর মঙ্গলবার রাত 1:30টার দিকে ইছামতি নদী সাঁতরে সাবু গরু চোরাচালানের জন্য সীমান্তে গেলে বিএসএফ এর হাতে আটক হয়। তাকেও বাংলাদেশের সীমান্তে রেখে যায় বিএসএফ। খবর পেয়ে সাবুকে তার পরিবার উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পর মারা যান তিনি। সকালবেলা ভোরবেলা খবর পাওয়া গেছে যে এরম মাঠে পড়িয়ে রয়েছে, ওর মা আর ওর বউ দিয়ে দেখে বাড়ি এসে ওর মার নাকি বলিস আমার বুক জ্বলে যাচ্ছে, আমার একটু পানি দাও, পানিও খেতে পারিনি। এদিকে চোরাচালানিদের অভ্যন্তরীণ দণ্ডের কারণে হত্যাকাণ্ড বলে ধারণা বিজিবির। কি জন্য ওখানে গেছিল বা আসছিল লাস্ট আমরা পেয়েছি সকালবেলা ভেসে আসছে। জি, ওদের পাড়াই পাইছি। হ্যাঁ, আমাদের উনি গেল কিভাবে বা কি এটা তো আমরা প্রশ্ন করে রাখবোই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি পরিবার ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এসএমই গ্রাহকদের জন্য নতুন সেন্টার চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক। সকালে রাজধানীর বনানীতে নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন হয়। এসএমই গ্রাহকদের জন্য উন্নত সেবা দিতে এই উদ্যোগ বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর, সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মাইনুর রহমান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, স্থানীয় ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকরা অংশ নেন। ওয়াটার এইডের নবওয়াসা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে এই সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রকল্পের সাফল্য উদযাপন এবং স্যানিটেশন খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলের পক্ষের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেন। এই প্রকল্প দেশের জনগণের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তারা। অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশের মোহাম্মদ তাহমিদুল ইসলাম প্রকল্পের সাফল্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্য 6 অর্জনে অবদান তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান স্থানীয় সরকারি সেবার মানের উন্নয়নের প্রয়োজনীয়তা এবং নাগরিকদের সেবা প্রদানের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংস্কার বিষয়ে ব্রিফ করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার মধ্যে ছিলাম আমরা আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে যাব, এটা বেশ দূরে, কিন্তু রংপুর শহর থেকে দূরে। তো তখন আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দিচ্ছি না। তো আমরা তো জানি যে আইসিটি আইনে অনেকগুলো মামলা হয়েছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। তো তা সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি এই ভুল বোঝাবুঝিটার অবসান চাই এবং দীর্ঘদিন থেকেই আমি আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার থেকে শুরু করে আমাদের বিভিন্ন অধিকার, রাজনৈতিক অধিকার, আমাদের নাগরিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে, সেগুলোর ব্যাপারে আমি সোচ্চার ছিলাম এবং এই জন্য আমি তাদের পালিত
কি বলে পেশি শক্তি সম্পন্ন ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছিলাম। আমি আমার পরিবার আক্রমণের শিকার হয়েছিল। তো এটা নতুন বিষয় না। আমি বহুদিন থেকে এবারে সোচ্চার ছিলাম, সোচ্চার এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ আমি গত কয়েক দশক থেকে বাংলাদেশের একটা গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করার ব্যাপারে নিবেদিতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। তো এমনি প্রেক্ষাপটে এই ধরনের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আমি আশা করি এর অবসান হবে। আচ্ছা, আপনি বলছেন ভবিষ্যতে আইন কানুন মেনে যারা নির্বাচনের প্রতিনিধিত্ব করবে তাদের আপনি কোনো বাধা দেখছেন না, কিন্তু প্রচারটা হয়েছে, মানে কি প্রচার হয়েছে? আমি অংশ নিতে বাধা নেই, এভাবে প্রচার হয়েছে। জি, এবং যেটা ওই যে আমার বক্তব্যের মধ্যে ছিল না এবং যেটা অনাকাঙ্ক্ষিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কষ্ট করে এসছেন। মানে যদি একটু পরিষ্কার হয়নি, যেহেতু ভুল বোঝাবুঝির সমাধানে যায়, ওই ভাই যেটা বললেন যে তাদের যে সংস্কার বিষয়ে ব্রিফ করছিলেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।